টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষে 4 জনের প্রাণহানি হয়েছে। এ সময় শতাধিক লোক আহত হন। দুপুর পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে আরও 1 জনের মৃত্যুর খবর নিশ্চিত করে সংশ্লিষ্টরা। গত রাত 3টার দিকে টঙ্গীর ইজতেমা ময়দানে এই ঘটনা ঘটে। হতাহতদের ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। প্রতিনিধি গোলাম আজাদের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষে 3 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক লোক আহত হন। গত রাত 3টার দিকে টঙ্গীর ইজতেমা ময়দানে ঘটে এই ঘটনা। কিভাবে গাড়ির মধ্যে হামলা করতেছে দেখেন। স্থানীয়রা জানায় রাত 3টার দিকে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে। এক পর্যায়ে মাঠের ভেতরে থাকা জুবায়েরপন্থীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। তৃতীয়পক্ষের কারণে আমাদের ভাই গলায় গলায় মিল হতে কারণে বলছে আমাদেরকে বিভক্ত করে দিচ্ছে। তারা একটা আমল করছে 29 থেকে 4 তারিখ পর্যন্ত তারা জোর করছে। তখন আমাদের যেই টাইম আমাদের এর আগে থেকেই খোলা চিঠি দেওয়া ছিল যে আমরা 20 তারিখে জোর করব। হতাহতদের ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকালকে রাতে 2-3 জন লোক মারা গেছে, অসংখ্য লোক আমাদের আহত হয়েছে। এগুলি তো আমাদেরই ভাই, তাদেরই ভাই। তা আমরা কেন করতেছি? আমরা কোন ইসলাম প্রচার করতেছি? পুঙ্খানুপুঙ্খ কোনো সংখ্যা আমাদের হাতে আসেনি, কারণ এখনো উত্তরার অনেক প্রাইভেট হাসপাতালে আমাদের সাথীরা চিকিৎসাধীন আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গীর ঘটনাস্থলে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে ঘটনার পর তাবলিগ জামাতের জুবায়েরপন্থীরা কাকরাইল মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ করেন। পরে হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, রাতের অন্ধকারে হামলা চালানো হয়েছে। সবাইকে ধৈর্য ধরার পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের গ্রেপ্তারের দাবিও জানান তিনি। এই বিষয়টা সংগঠিত হওয়ার পরে স্বাভাবিকভাবেই সারা বাংলাদেশের সকল তবলিগের সাথী এবং লক্ষ লক্ষ ছাত্র জনতার মধ্যে যে ক্ষোভ অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা বাংলাদেশ। আমরা অব্যাহতভাবে সারা দেশে আমাদের ছাত্র জনতাকে এবং তবলিগের সাথীদেরকে, ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমরা সকলকে ধৈর্য ধারণ করার জন্য নির্দেশনা দিচ্ছি এবং যাদের নেতৃত্বে প্রত্যক্ষ সেখানে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখা যাচ্ছে কখন ঢুকছে, কোনখান দিয়ে ঢুকতেছে, কিভাবে হামলা পরিচালনা করছে, এই সকল স্পষ্ট প্রমাণাদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে থাকার পরেও যদি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে সেই ক্ষেত্রে পরিস্থিতি আমরা কোনোভাবেই সামাল দিতে পারবো না। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উত্তরা ও তুরাগ নদ সংলগ্ন এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। বুধবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জনশৃঙ্খলা রক্ষার্থে 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে বুধবার দুপুর 2টা থেকে কামারপাড়া, আবদুল্লাপুর, উত্তরা সেক্টর 10 এবং তৎসংলগ্ন তুরাগ নদের দক্ষিণ পশ্চিম এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিষিদ্ধ করা হলো। দর্শক, এই মুহূর্তে গাজীপুর থেকে সার্বিক পরিস্থিতির খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি চঞ্চল খান। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কিন্তু টঙ্গী ইজতেমা মাঠ ছেড়ে দেওয়ার জন্য কিন্তু মুসল্লিদের বলা হয় এবং তারপর থেকেই তারা কিন্তু টঙ্গী ইজতেমা মাঠে ছেড়ে দিয়েছে এবং তারা নিজস্ব যে গন্তব্য বা তাদের মুরব্বির যে নির্দেশনা সেটি মেনেই কিন্তু তারা মাঠ ছেড়ে এবং নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে বিষয়টি অন্তত তীব্র আকার ধারণ করেছে, যে যানজটের কারণে কিন্তু মুসল্লিরা এবং সাধারণ জনগণ তারা কিন্তু নির্দিষ্ট গন্তব্যে যেতে পারছে না। গাজীপুর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী পর্যন্ত এবং গাজীপুর চৌরাস্তা থেকে কয়েক কিলোমিটার জায়গা কিন্তু যানজটে একদম বন্ধ হয়ে আছে, যান চলাচল একদম স্থির দাঁড়িয়ে আছে। মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু চরম আকার ধারণ করেছে এবং বিশেষ করে কয়েকটি পয়েন্টে থেকে আজকে সারাদিন ব্যাপী কিন্তু কয়েকটি শিল্প কারখানার শ্রমিকরা কিন্তু আন্দোলন করে। তার জন্য কিন্তু এই যানজটের আকার কিন্তু ভয়াবহ অবস্থায় ধারণ করে। যেহেতু আজকে টঙ্গীর ইজতেমায় আজ সকালে সংঘর্ষ এবং তারপর থেকে সারাদিন উত্তেজনা, তারপর থেকে টঙ্গীর মাঠ ছেড়ে দেওয়া মুসল্লিরা বাড়ি যাবে এবং সেটির কিন্তু চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে। এখন পর্যন্ত রাস্তায় ঠাই দাঁড়িয়ে রয়েছে যানবাহনগুলো। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।
এদিকে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে হতাহতের পর প্রথমে মাওলানা সাদের অনুসারীদের নিয়ে বেলা 11টায় সচিবালয়ে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের 5 জন উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। এরপর জোবায়েরপন্থীদের সঙ্গে বৈঠক করেন তারা। পরে দুই পক্ষকে ইজতেমা মাঠ ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। জানানো হয় মাঠের দায়িত্ব নেবে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ইসলামের স্বার্থে কোনো পক্ষকে উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। আর আমার ভাইয়েরই আজকের ভিতরেই তারা একটা কেস করবে, মানে যে 4 জন হত্যা হয়েছে তাদের জন্য, এবং তাদের সাথে সাথে আমরা যাদের পাবো, মানে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তাবলীগ সাতপন্থীরা ইস্তেমা করতে পারবে। ভাই একটা কিন্তু জিনিস খুব সুন্দর বলছেন, তাদের ভিতরে কিন্তু একটা আলোচনা হচ্ছে কোন থেকে এক করে আপনারাও চাচ্ছেন সবাই, তারা যদি আবার আলোচনা করে যদি তারা একটা সমাধানে আসতে পারে। আপনাদের সরকারের অবস্থান কি? সরকারের অবস্থান, সরকার তাই মতো ভাইয়ের আলোচনা করবে। হ্যাঁ, সরকারের অবস্থান কি এখনো 2টা ডেট বলবৎ আছে কি নেই? ঠিক 2টা তো আমরা এখন পর্যন্ত করি নাই, কিন্তু ভাইয়ের আলোচনা করুক। D8 সম্মেলনে যোগ দিতে বুধবার স্থানীয় সময় বেলা 11টায় মিশরের রাজধানীতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে মন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার দিবাগত রাত 1:20 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টাকে বহনকারী একটি ফ্লাইট মিশরের উদ্দেশ্যে যাত্রা করে। বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশের সরকার প্রধান D8 সম্মেলনে যোগ দেবেন। এর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া। D8 সংস্থা বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। বিদেশি প্রভুকে সন্তুষ্ট করতে গিয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগ দেশ ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ যা করেছে তা না করে 31 দফা বাস্তবায়ন করে বিএনপি আওয়ামী লীগের পার্থক্য নিরূপণ করতে হবে। যে কাজ করলে জনগণ বিএনপির প্রতি আস্থা রাখবে তা করে 31 দফা প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার নির্দেশনা দেন তারেক রহমান। ইউসুফ আলী রিপোর্ট। নারায়ণগঞ্জ, গাজীপুর ও টাঙ্গাইলে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালার আয়োজন করে বিএনপি। অনেক জায়গায় দেখা যায় রাস্তার পাশে আমাদের। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের সমর্থন পেতে প্রতিটি সমর্থককে বিএনপি নামক সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে হবে। একটি কথা আপনারা বলেন যে ভাই, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। ইয়েস, মানুষ যদি বিএনপির দিকে তাকিয়েছে, আপনাকেও তাকাতে হবে জনগণের দিকে, আপনাকেও তাকাতে হবে মানুষের দিকে। অর্থাৎ এই জন্য তাকাতে হবে, তার কথা আপনাকে চিন্তা করতে হবে। আমি যদি বলি বিএনপি নামক যে সংসদ, সেই সংসদের সদস্য আপনারা, বিএনপি নামক সংসদের যদি মেম্বার হন আপনারা, আপনাদের দায়িত্ব আছে, এবং দায়িত্ব কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের জবাব তাদের মতো করে না দিয়ে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে দিতে হবে। কেন আপনারা এমন কাউকে সুযোগ দিবেন যে নিজের স্বার্থ হাসিলের জন্য আপনার এই কষ্টে পানি ঢেলে দিবে? কেন সেই সুযোগ আপনি দিবেন? এই 31 দফাকে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে। তাদেরকে বলতে হবে, ভাই আমি এই করতে চাই, আমাকে তুমি সুযোগ দাও। আমার সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, আমার পরিবারের সাথে হয়েছে, আমার বাবাকে হত্যা করা হয়েছে, আমার মার সাথে অন্যায় করা হয়েছে, তাকে অত্যাচার করা হয়েছে, আমার ভাই মৃত্যুবরণ করেছে এই অত্যাচারের কারণে। আমাদের বহু নেতাকর্মী, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, স্বজন মারা গিয়েছে, হাত করা অবস্থায় তাকে জানাজা পড়তে বাধ্য করেছে। এখন আমরা যদি এই সকল অন্যায়ের, অবিচার, অত্যাচারের জবাব দিতে চাই, যদি জবাব দিতে হয়, তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না, তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। সে অধম বলে কি আমরাও অধম হব নাকি? আমাদের 31 দফা যদি আমরা সফল করতে পারি,
তাহলেই জবাব দেওয়া হবে। বিএনপির দুর্নাম করে কেউ যাতে নিজের স্বার্থ হাসিল করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার পাশাপাশি ৩১ দফা সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে বলেও নির্দেশনা দেন তারেক রহমান। ফ্যাসিস্ট বলি, স্বৈরাচার বলি, দুর্নীতিবাজ বলি, যাই বলি না কেন, নিজেদের স্বার্থ হাসিলের জন্য, নিজেদের আখের গোছানোর জন্য, ভিন দেশে যে তাদের প্রভু, তাদেরকে খুশি করার জন্য যেভাবেই বলি না কেন, দেশটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গিয়েছে। জনগণের সমর্থন পেতে তাদের মতামতকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখলে মানুষের আস্থা আমাদের উপরে বৃদ্ধি পাবে, আমরা সেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখবো। মানুষ যা চায় না। ভাই, রাজনীতি করেন কেন? আপনি করেনই তো মানুষের জন্য। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অপর স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, নির্বাচন নিয়ে সরকারের বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন ধরনের কথা বলায় বিভ্রান্ত হচ্ছে দেশের মানুষ। তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে না পারায় গাত্রদাহের কারণে ভারত অপপ্রচার চালাচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা সব কথা বলেন। ইউসুফ আলীর আরও একটি রিপোর্ট। রাজধানীর করাইল বস্তিতে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের রোডম্যাপ বিএনপির প্রত্যাশিত হয়নি। নির্বাচনের রোডম্যাপ জনগণ প্রত্যাশা করেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, এই অন্তর্বর্তী সরকারের কাছে। সেই প্রত্যাশা আমাদের পূরণ হয়নি। যে ঘোষণাটা এসছে গতকালকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার প্রেস সচিব দিয়েছেন, সেটা ওনার ভাষণেরই একটি অংশ ছিল। আমরা সরকারি ঘোষণার সাথে একমত কিনা সেই বিষয়ে পরে কথা বলতে পারি, কারণ এটার সাথে যৌক্তিকতা যায় না। জাতীয় প্রেস ক্লাবের সামনে 12 দলীয় জোট আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, নির্বাচনের রোডম্যাপ নিয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্যে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা ঠিক করুন কে কোন কথা বলবেন, দায়িত্ব নিয়ে বলবেন। এক একজন এক এক কথা বললে মানুষের মধ্যে বিভ্রান্তি হবে। আমরা চাই আপনারা সার্থক হন, সফল হন, মানুষকে বিভ্রান্ত হোক এরকম কোনো বক্তব্য থেকে সবসময় আপনাদেরকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। কাকরাইলে নামমাত্র মূল্যে দেশীয় পণ্য বিক্রির উদ্বোধনকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যতদিন নিষেধাজ্ঞা করবে ততদিন ভারতের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিবাদ চলবে। তারা মনে করে যে এটা চিরদিন আমাদের গোলাম হয়ে থাকবে, অনুগত হয়ে থাকবে। আমি ভারতের দিল্লির নীতি নির্ধারকদেরকে বলি, আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করেন তাহলে আপনার ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে এত অপপ্রচার কেন? শেখ হাসিনা পালিয়ে গেছেন, এই মনোকষ্টে আপনারা অসংখ্য মিডিয়ায় প্রতিদিন বাংলাদেশ বিরোধী বক্তব্য রাখছেন। আপনাদের এত প্রেম কেন শেখ হাসিনার বিষয়ে? ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ কয়েকজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। 6 জনকে দেয়া হয়েছে 10 বছরের জেল এবং পরেশ বড়ুয়াকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামাম ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ রায় দেন। আরও জানাচ্ছেন রাকিব হাসান। 2014 সালের 30 জানুয়ারি 10 ট্রাক অস্ত্র আটক সংক্রান্ত দুটি মামলার মধ্যে চোরাচালান মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ 14 আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। অস্ত্র আইনে দায়ের করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পান একই আসামিরা। এ বিষয়ে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ কয়েকজনকে খালাস দিয়েছেন আদালত। সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। 10 ট্রাক অস্ত্র মামলায় 14 জন ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছিল। এই মৃত্যুদণ্ডাদেশের রেফারেন্স শুনানি হয়ে আজকে রায় হয়েছে। এই রায়ে সর্বমোট খালাস পেয়েছেন 7 জন। এই 7 জনের ভিতরে
4 জন খালাস পেয়েছেন যারা কন্টেস্ট করেছেন, 1 জন খালাস পেয়েছেন যিনি পলাতক ছিলেন, নুরুল আমিন। এছাড়াও 2টো আপিল অ্যাবেটেড হয়ে গেছে, জনাব মতিউর রহমান নিজামী এবং জনাব আব্দুর রহিম, ওনাদের আগেই মৃত্যুবরণ করেছেন। এরপরে বাকি 6 জনকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। এই 7 জন আর এই 6 জন 13 জন, আর আরেকজন পরেশ বড়ুয়া যাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। লুৎফুজ্জামান বাবরের বিষয়ে শিশির মনির বলেন, আদালত তাকে খালাস দিয়েছেন একথা বলে তিনি রাজনৈতিক উদ্দেশ্যে ভিকটিম। জনাব লুৎফুজ্জামান বাবরকেই মামলার প্রধান আসামি করা হয়েছিল দ্বিতীয় তদন্তের ভিত্তিতে। এই জনাব লুৎফুজ্জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন একথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম, শিকার, এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি। মতিউর রহমান নিজামী সহ 5 আসামির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহান। তিনি জানান, খালাসপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পায়নি আদালত। যাদেরকে খালাস দিয়েছেন তাদের বিরুদ্ধেও কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি, আর যাদেরকে সাজা দিয়েছেন তাদেরকে যেহেতু আপনার ডেথ সেন্টেন্স কমিউট শুধু না, এটা মাত্র 10 বছরে এনে দিয়েছেন। এখন পূর্ণাঙ্গ রায় পেলে পরে আমরা দেখতে পারবো যে কোর্টের অবজারভেশন বা কোর্ট কোন কোন পয়েন্ট এখানে ডিসাইড করেছেন। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনামলে গুমের শিকার ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা দায়ীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন। সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এসে অভিযোগ জমা দেন তিনি। পরে গণমাধ্যমকে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, মাইকেল চাকমার বক্তব্যে নিশ্চিত হওয়া গেছে যে শেখ হাসিনার শাসনামলে তিনি গুমের শিকার হয়েছিলেন। অভিযোগ আমলে নেওয়া হয়েছে, এখন থেকেই তার অভিযোগের তদন্ত শুরু হবে। রাকিব হাসানের আরও একটি রিপোর্ট। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করলেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমা। এছাড়া কয়েকটি গোয়েন্দা সংস্থা এবং অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয় এতে। সকাল 9টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে আসেন মাইকেল চাকমা। সে সময় তার সঙ্গে ছিলেন আলোকচিত্রী শহীদুল আলম ও অধ্যাপক রেহনুমা আহমেদ। ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার অভিযোগ, শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশের কারণে 5 বছর 4 মাস তাকে গোপন বন্দিশালায় আটকে রাখা হয়। শেখ হাসিনা সহ কয়েকটি গোয়েন্দা সংস্থার বিচার দাবি করেন তিনি। আমি মনে করি তার যে প্রতিহিংসার আমি শিকার হয়েছি, বা আমি প্রধান আসামি হিসেবে তো শেখ হাসিনাকেই আমি দায়ী করব আমার গুমের জন্য, এবং সে এবং তার সাথে যারা আরও জড়িত ছিল এবং তাকে যারা সহযোগিতা করেছে বা তার সাথে যারা এই গুমের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমি অভিযোগ দেব। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, মাইকেল চাকমা সহ শেখ হাসিনার আমলের সকল গুমের ঘটনা তদন্ত করা হবে। ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির মামলা সবগুলো কিন্তু একই। এখন এইখানে নির্ভর করবে যে উনি যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তাদের প্রত্যেকের ব্যক্তির বিরুদ্ধে, অধিকাংশের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা কিন্তু আমরা চলমান রেখেছি। এর সাথে যদি অতিরিক্ত কোনো ব্যক্তির সন্ধান পাওয়া যায় সেটাও আমরা তদন্ত করে দেখব। কিন্তু গুমের ব্যাপারে ওভারঅল বাংলাদেশে যতগুলো গুম হয়েছে সবগুলোর ব্যাপারে আমরা মূলত একটা সূত্র ধরেই চালু করব। পরবর্তীতে নেসেসিটির আলোকে ব্যক্তি বিশেষে ভাগ ভাগ করে যদি প্রয়োজন হয় তাহলে ভাগ ভাগ করে তদন্ত হবে, যদি একসাথে তদন্ত করার দরকার হয় একসাথে হবে, সেটা পরিস্থিতির উপরে নির্ভর করবে। 2019 সালের 9 এপ্রিল রাজধানীর কল্যাণপুর থেকে চোখ মুখ বেঁধে গুম করা হয় মাইকেল চাকমাকে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। বাংলাদেশ থেকে প্রতি বছর বিদেশে চিকিৎসা নিতে যান অসংখ্য রোগী। তাদের মধ্যে বেশিরভাগই যান পার্শ্ববর্তী দেশ ভারতে। তবে সাম্প্রতিক সময়ে ভারতের ভিসা না পেয়ে বিকল্প দেশ হিসেবে রোগীরা ছুটছেন থাইল্যান্ড, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে। বাংলাদেশে আন্তর্জাতিক মানের চিকিৎসক ও চিকিৎসা সেবা রেখে কেন যাচ্ছেন তারা বিদেশে চিকিৎসা নিতে? এই বিষয়গুলো নিয়ে কথা হয় চিকিৎসকদের সাথে। বিস্তারিত জানাচ্ছেন এসএম তানভীর। প্রতি বছর বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ চিকিৎসা নিতে যান বিদেশে, যার মধ্যে 92% মানুষই যান ভারতে। বাংলাদেশের স্বাস্থ্য অর্থনীতিবিদদের মতে গত বছর চিকিৎসা খাতে বৈধভাবে $156 বিলিয়ন অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় 17,000 কোটি টাকা বিদেশে নেওয়া হয়েছে। এগুলো গেছে ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশে, তবে বেশিরভাগই গেছে ভারতে।
ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বছরে বাংলাদেশ থেকে 25 লাখের মতো রোগী তাদের দেশে আসেন। স্বাস্থ্যসেবা নিতে রোগীরা প্রায় $500 মিলিয়ন ওই দেশে ব্যয় করেন। তবে দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের কারণে রোগীরা বর্তমানে ভারতে ভিসা না পেয়ে ছুটছেন সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ অন্যান্য দেশে। চিকিৎসা নিতে বাংলাদেশ বিমুখিতার পেছনে আস্থার সংকটকে দায়ী করছেন এই চিকিৎসক। বাংলাদেশে চিকিৎসক এবং চিকিৎসার উপর আস্থাহীনতার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে বাংলাদেশে ভুয়া ডাক্তার, ভুয়া হাসপাতাল এবং ভুয়া ডায়াগনস্টিক সেন্টার, এরা মানুষকে প্রতারিত করছে। বাংলাদেশের চিকিৎসকদের আচার ব্যবহারে অনেক রোগী বিরক্ত হয়ে বাইরে যায়। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে চিকিৎসা করানোর সুযোগ না পেয়ে বর্তমানে অনেকেই দেশে চিকিৎসা সেবা নিচ্ছেন। এমন পরিস্থিতি চিকিৎসকদের নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ হিসেবে দেখছেন তারা। আমাদের সেবার ক্ষেত্রে পিছিয়ে যাওয়া ঠিক নয়, আমাদের সেবার ক্ষেত্রে সঠিক সেবাটা কেন জনগণ পাচ্ছে না, আমাদের এই জায়গাটায় কিন্তু হাত দিতে হবে। ডাক্তাররা তো প্রশিক্ষিত হচ্ছে এবং প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার আমরা তৈরিও করছি এবং আমাদের আছেও। এখন সমস্যা যেটা, সেটা হলো তাদেরকে প্রকৃতভাবে ব্যবহার করা। এইটা কিন্তু সরকারের দায়িত্ব যে আমরা সঠিকভাবে তাদেরকে ব্যবহার করছি কিনা এবং তারা সেবাতে নিযুক্ত হচ্ছেন কিনা, নিযুক্ত হয়ে সত্যিকার ব্যাপারটা দিতে পারার তাদের সুযোগ আছে কিনা, এই জায়গাগুলি কিন্তু একটু দেখা দরকার। শুধু শহর কেন্দ্রিক নয়, পর্যাপ্ত সুযোগ সুবিধা প্রদান করে প্রত্যন্ত অঞ্চলেও দক্ষ চিকিৎসক ও হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেওয়ারও পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। সেখানে হয়তো অপারেশন করার ব্যবস্থা আছে কিন্তু অ্যানেস্থেটিস্ট নেই, আবার হয়তো অ্যানেস্থেটিস্ট আছেন কিন্তু প্রয়োজনীয় উপকরণ নাই। এই ধরনের নানা সমস্যা আছে, যেই কারণে আমাদের বিশেষ করে উপজেলা হেলথ কমপ্লেক্সগুলি এবং ডিস্ট্রিক্ট হসপিটালগুলি অনেক জায়গায় দেখা যায় যে রোগী প্রয়োজনের তুলনায় অনেক বেশি, কিন্তু ব্যবস্থাপনায় গেলে দেখা যায় সেখানে এই রোগীদের সেবা দেওয়ার জন্য যা যা প্রয়োজনীয় দরকার তার অভাব রয়েছে। এস.এম. তানবীর, মাই টিভি, ঢাকা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, হাসিনা সরকারের আমলে গত বছরের তুলনায় অন্তর্বর্তী সরকারের আগস্ট-নভেম্বর পর্যন্ত রেমিটেন্স 26% বেড়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের আলোচনা সভায় তিনি তথ্য জানান। একই অনুষ্ঠানে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সংস্কার কমিশন ও নির্বাচন কমিশনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য একটি সুস্পষ্ট এবং বাস্তবায়নের একটা সুন্দর রূপরেখা যেন তারা সরকার এবং নির্বাচন কমিশনকে প্রদান করে। প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করে ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠাতে, আর ফ্যাসিস্ট হাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলোকে। 6টা ইসলামী ব্যাংক থেকে আপনারা জানেন হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী এবং মানিকগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজধানীর সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে কমিশন মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এক ব্রিফিংয়ে জানান, নিজাম হাজারীর 82টি ব্যাংক হিসাবে 548 কোটি 80 লাখ টাকার সন্দেহজনক অস্বাভাবিক সংখ্যায় লেনদেনের প্রমাণ পাওয়ায় গেছে। এর মধ্যে 18 কোটি 72 লাখ 84 হাজার টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক। অন্যদিকে নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে 11 কোটি 21 লাখ 81 হাজার 790 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। সাবেক এই ক্রিকেটার অসদাচরণ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেডের কাছ থেকে 4 কোটি 22 লাখ টাকা গ্রহণ করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিং এর সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ ও সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের মাধ্যমে অপরাধ করেছেন।